আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ট্রেটনা মেডিকেল অ্যান্ড অ্যাডমিশন কোচিং এর আজকের সলভ ক্লাসে স্বাগতম। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের পেপার ফাইনাল যে এক্সামটি, সেই এক্সামের কোশ্চেন নিয়ে সলভ দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো চলো আমরা আমাদের সলভে চলে যাই। আমাদের আজকের যে প্রথম প্রশ্নটি, নিচের কোনটি অনুকল্প এবং নিয়মের সমন্বয়ে প্রতিষ্ঠিত? আচ্ছা, আমরা জানি আমাদের অনুকল্প এবং নিয়ম এই দুটার সমন্বয়ে আমাদের তত্ত্ব প্রতিষ্ঠিত হয়, এবং তত্ত্বের ইংরেজি হচ্ছে থিওরি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? ডি। ঠিক আছে, তাহলে থিওরি বা তত্ত্ব এটা অনুকল্প এবং নিয়মের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়। এখন একটু মজার বিষয় আমরা খেয়াল করি, সেটি হচ্ছে পরীক্ষা নিরীক্ষার সাহায্যে আমরা যখন কোনো অনুকল্পকে প্রমাণ করতে পারবো তখন সেটাকে আমরা বলবো হচ্ছে তত্ত্ব। আর এই তত্ত্বকে যদি আমরা একটা উক্তি দিয়ে প্রকাশ করতে পারি তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সূত্র। ঠিক আছে, তাহলে অনুকল্পকে আমরা পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রমাণ করলে পেয়ে যাবো তত্ত্ব, এবং তত্ত্বকে একটি উক্তি দিয়ে প্রকাশ করতে পারলে সেটাকে আমরা বলবো হচ্ছে সূত্র। আচ্ছা, এবারে দ্বিতীয় নম্বর প্রশ্নে আমরা চলে আসি। সেটি হচ্ছে যে দুটি ভেক্টর দেয়া আছে এবং এই ভেক্টর থেকে আমাদের কি করতে হবে? এম এর মান নির্ণয় করতে হবে, এবং এখানে একটি ক্লু দেয়া আছে, সেটা হচ্ছে যে এই ভেক্টর গুলো পরস্পরের উপরে লম্ব হবে। ঠিক আছে, আচ্ছা, খুবই ভালো কথা। এখন আমরা জানি যে দুটি ভেক্টরের ডট গুণ যদি আমরা করি, ডট গুণ করলে, মানে যদি তারা ভেক্টর হয়, যদি তারা পরস্পরের উপর ভেক্টর হয়, সরি, দুটি ভেক্টর যদি পরস্পরের উপর লম্ব হয়, তাহলে তাদের ডট গুণ করলে আমরা তার মান কি পাবো? ফলাফল পাবো হচ্ছে 0। ঠিক আছে, তো আমাদের দুটি ভেক্টর দেয়া আছে এবং বলা আছে এরা হচ্ছে লম্ব, তাহলে আমরা যদি এদের ডট গুণ করি তাহলে আমরা রেজাল্ট কি পাবো? 0, তাই না? আচ্ছা, সো তাহলে আমরা যদি তাদের মান বসিয়ে দিই, মান বসিয়ে তাদের ডট গুণ করে ফেলি, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো? 2m প্লাস 6 - 50, এরকম একটি সমীকরণ আমরা পাবো। সেখান থেকে আমরা যদি যোগ বিয়োগ করলে আমরা সেখান থেকে এম এর মান পেয়ে যাব। এম এর মান হবে 22। ঠিক আছে, তো তাহলে আমাদের আলটিমেটলি রেজাল্ট কি? 22। তাহলে অপশন হচ্ছে বি। ওকে, আচ্ছা, ঠিক আছে। এবারে 3 নম্বর প্রশ্ন আমরা চলে আসি। সেটি হচ্ছে একমাত্রিক বস্তুর উদাহরণ নয় কোনটি? আচ্ছা, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক আমরা জানি। তার মানে কোনো বস্তুকে যদি একটি মাত্রা দিয়ে প্রকাশ করা যায় তাহলে সেটা একমাত্রিক, যদি তার প্রকাশের জন্য দুটি মাত্রার প্রয়োজন হয় সেটা দ্বিমাত্রিক, বা তিনটি মাত্রার প্রয়োজন হলে সেটা হচ্ছে ত্রিমাত্রিক। আচ্ছা, সেখানে আমরা খেয়াল করি দীর্ঘ সরু দণ্ড এর মাত্র একটাই মাত্রা, মানে দৈর্ঘ্য। দীর্ঘ সরু সুতা বা ঝুলন্ত সুতা তিনটারই একটাই মাত্রা, সেটা হচ্ছে দৈর্ঘ্য। কিন্তু পাতলা কাগজকে শুধুমাত্র আমরা দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করতে পারি না, বরং এর প্রস্থও আছে। তার মানে পাতলা কাগজের দুটি মাত্রা, একটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে পাতলা কাগজ এটা একমাত্রিক আমরা বলতে পারি না, এটা হচ্ছে দ্বিমাত্রিক। তাহলে অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, 4 নম্বর, সেটা হচ্ছে নিচের কোনটি কার্যহীন বল? আচ্ছা আচ্ছা, কোন একটা বল দ্বারা কাজ হবে কি হবে না এটা নির্ভর করবে এই বস্তুটি সরণ হলো কিনা এটার উপরে। ঠিক আছে, আমরা জানি W = F(s), তাই না? আচ্ছা, তার মানে এই বল দিয়ে যদি সরণ ঘটে তাহলে আমরা ধরে নেব এখানে কাজ হয়েছে, যদি সরণ না হয় তাহলে কাজ হয়নি। সো কার্যহীন বল মানে কি? এটা এমন একটি বল যে বল দিয়ে আসলে কোনো রকমের কোনো কাজ হয়নি। তাহলে এই 4টি বলের মধ্যে কোনটি আসলে কার্যহীন বল? এই 4টি বলের মধ্যে আমাদের অপশন বি, অভিকেন্দ্র বল, এটি একটি কার্যহীন বল। কেন অভিকেন্দ্র বলকে কার্যহীন বল বলা হচ্ছে? খেয়াল করো, অভিকেন্দ্র বল মানে কি? কোন একটা ঘূর্ণায়মান বস্তু তার কেন্দ্রের বরাবর যে বল অনুভব করে সেটাকে আমরা বলছি হচ্ছে অভিকেন্দ্র বল। এখন এই কেন্দ্র বরাবর এই অভিকেন্দ্র যে বল, এই বলের দিকে বস্তুর কোনো সরণ ঘটে না। বস্তু যখন ঘূর্ণায়মান থাকে, এই অভিকেন্দ্র বল বরাবর বস্তুর কোনো সরণ ঘটে না। যেহেতু এই বল বরাবর কোনো সরণ ঘটছে না, সুতরাং এই বল দিয়ে আসলে বস্তুর কোনো কাজ হচ্ছে না, এজন্য বলা হয় অভিকেন্দ্র বল একটি কার্যহীন বল। ওকে, আচ্ছা, 5 নম্বর অপশনের প্রশ্নে চলে যাই। নিচের কোনটি সংরক্ষণশীল বল নয়? আমাদেরকে আগে বুঝতে হবে সংরক্ষণশীল বল বলতে আসলে কি বোঝায়। সংরক্ষণশীল বল আসলে কিছুই না। কোন একটা বস্তুকে আমরা যখন মানে তার আদি অবস্থান থেকে মনে করো যাত্রা শুরু করলাম, বল প্রয়োগ করে আমরা তাকে ঘুরিয়ে আবার তার আগের অবস্থানে নিয়ে আসলাম, আবার তার আগের অবস্থানে যদি নিয়ে আসলে যদি তার মোট কৃত কাজের পরিমাণ 0 হয় তাহলে আমরা এটাকে বলবো সংরক্ষণশীল বল। কিন্তু
যদি তাকে আবার আদি অবস্থানে নিয়ে আসলে তার কৃতকাজের পরিমাণ শূন্য না হয়, সেটাকে আমরা বলবো অসংরক্ষণশীল বল। ঠিক আছে। আচ্ছা, আমাদের কি কি অসংরক্ষণশীল বল আছে? একটা হচ্ছে সান্দ্র বল, আর একটা হচ্ছে ঘর্ষণ বল। সান্দ্র আর একটা হচ্ছে ঘর্ষণ বল। আমরা এদের পথ পরিবর্তন করে যদি অন্য কোথাও নিয়ে যাই এবং আবার আগের অবস্থানেও নিয়ে আসি, তবুও এদের কৃতকাজের পরিমাণ শূন্য হবে না, মানে কিছু না কিছু কাজ ঘটবে। সেই জন্য সান্দ্র বল এবং ঘর্ষণ বল এগুলোকে বলা হয় অসংরক্ষণশীল বল। তার মানে এই যে আমাদের চারটি অপশন দেওয়া আছে, তাদের মধ্যে প্রত্যেকটাই হচ্ছে সংরক্ষণশীল, শুধুমাত্র সান্দ্র বল এটা হচ্ছে অসংরক্ষণশীল। সো আমাদের অ্যান্সার হবে ডি। ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, মঙ্গল গ্রহের গতিবিধি লক্ষ্য করেন কে? হ্যাঁ, এটা আমরা জানি, এটা হচ্ছে টাইকো ব্রে। তিনি কি করেন? মঙ্গল গ্রহের গতিবিধি লক্ষ্য করেন। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, নিচের কোনটি পৃষ্ঠটানের ব্যবহার নয়? আচ্ছা, আমরা একটু খেয়াল করি তাহলে কি কি পৃষ্ঠটানের ব্যবহার এখানে দেওয়া আছে। তরল তরলের পৃষ্ঠে সূচের অবস্থান, হ্যাঁ পৃষ্ঠটানের মাধ্যমে এটা করা যায়। গাছের পানি পরিবহন, এটাও পৃষ্ঠটানের মাধ্যমে ঘটে। আচ্ছা, তাঁবুর কাপড়ের মধ্যে পানি প্রবেশ করতে না পারা, হ্যাঁ পৃষ্ঠটানের কারণে এটা ঘটে। কিন্তু 3 নম্বর অপশন আমরা দেখতে পাচ্ছি পানির নিচে পোকামাকড়ের চলাচল। আসলে পানির নিচে পোকামাকড়ের চলাচলের উপরে পৃষ্ঠটানের আহ কোনো উল্লেখযোগ্য ভূমিকা নাই। তাহলে পানির উপরে যদি পোকামাকড় চলে, সেখানে পৃষ্ঠটান ভূমিকা রাখে। সো তাহলে আমাদের অ্যান্সার কি হবে? সি নাম্বার। তাহলে এটা পৃষ্ঠটানের কোনো ব্যবহার হতে পারে না। ওকে, এখন আসি কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্কের একক কোনটি? আমরা জানি রেডিয়ান। কৌণিক কম্পাঙ্কের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে অ্যান্সার হবে সি। ওকে, নিচের কোনটি আর তরঙ্গের উদাহরণ নয়? আমরা জানি দুই ধরনের তরঙ্গ আছে, একটা হচ্ছে আর তরঙ্গ আর একটা হচ্ছে লম্বিক তরঙ্গ। ঠিক আছে, আমাদের এখানে মানে আর তরঙ্গ বলতে আমরা এই তরঙ্গের মতো যেটা দেখি আর কি, এক্স রে, পানি, আলো সবগুলোই হচ্ছে আর তরঙ্গের উদাহরণ, কিন্তু শব্দ তরঙ্গ এটা আমরা জানি এটা হচ্ছে লম্বিক তরঙ্গের উদাহরণ। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সি। ওকে, বাস্তব গ্যাস কোন শর্তে গ্যাসের সূত্রসমূহ মেনে চলে? আচ্ছা, বাস্তব গ্যাসের সূত্রসমূহ মেনে চলার জন্য তাদের দুটি অবস্থা থাকতে হয়। প্রথম কথা হচ্ছে তাদের চাপ, এই চাপটা হতে হবে একেবারেই নিম্ন পর্যায়ের চাপ। ঠিক আছে, অতি নিম্ন পর্যায়ের চাপ হতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে এদের তাপমাত্রা হতে হবে অনেক বেশি, অনেক উচ্চ মানের তাপমাত্রা হতে হবে। তাহলে আমরা একটু খুঁজে দেখি, আমাদের অপশন এ নাম্বার এখানে বলা হচ্ছে এরা নিম্ন চাপের হবে এবং তাপমাত্রা কত হবে? উচ্চ তাপমাত্রা। ঠিক আছে, তাহলে নিম্নচাপ আর একটা হচ্ছে কি উচ্চ তাপমাত্রা, নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এ। নিউক্লিক অ্যাসিড গঠনে 11 নম্বর প্রশ্ন, নিউক্লিক অ্যাসিড গঠন জানতে কোন রশ্মি ব্যবহৃত হয়? নিউক্লিক অ্যাসিডের গঠন জানার জন্য আমরা এক্স রে রশ্মিটিকে ব্যবহার করি, আচ্ছা, এবারে 12 নম্বর প্রশ্ন, পাখি ওড়ার সময় ভেক্টরের কোন সূত্র মেনে চলে? আচ্ছা, আমাদের অনেকগুলো সূত্র আছে ভেক্টরের, তার মধ্যে একটি হচ্ছে সামান্তরিক সূত্র। তো আমাদের পাখি ওড়ার সময় সে কি করে? এই সামান্তরিক সূত্র মেনে উঠতে পারে। আচ্ছা, এখন আমাদের একটু সামান্তরিক সূত্রটা তাহলে বুঝতে হবে যে কিভাবে সামান্তরিক সূত্রের মাধ্যমে পাখি উঠতে পারে। আচ্ছা দেখো, ধরে নাও এটা হচ্ছে পাখির মাথা, দুই দিকে তার দুটি ডানা। ঠিক আছে, এখন সে যখন ডানা দিয়ে বাতাসে বল প্রয়োগ করবে, ধরে নাও সে এফ মানের বল প্রয়োগ করলো, দুই ডানা দিয়ে এফ মানের বল প্রয়োগ করলো পেছনের দিকে। তাহলে সে পেছনের দিকে এফ মানের বল প্রয়োগ করবে, এটা হচ্ছে পাখা দিয়ে বল প্রয়োগ, পাখা দিয়ে বায়ুর উপরে বল প্রয়োগ। এখন এই যে বায়ুর উপরে সে বল প্রয়োগ করছে, এটার প্রতিক্রিয়া স্বরূপ নিশ্চয়ই আমাদের বায়ুও একটা বল প্রয়োগ করবে, তাই না? তাহলে বায়ু তার প্রতিক্রিয়া স্বরূপ একটি বল প্রয়োগ করবে, দুদিকেই বল প্রয়োগ করবে, এই যে প্রতিক্রিয়া দেখালো। আচ্ছা, এখন এই যে বায়ু তার প্রতিক্রিয়া স্বরূপ যে বল প্রয়োগ করলো, এই দুটি বলের কারণে একটি লব্ধি তৈরি হবে। এই দুটি বলের কারণে তাদের একটি লব্ধি তৈরি হবে। এই যে সেই লব্ধি তাদের দিক বরাবর। So, এই যে লব্ধিটা তৈরি হচ্ছে, এই লব্ধিটার দিক বরাবর, তাহলে কি হবে? পাখি এগিয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেজন্য পাখি যখন ডানা ঝাপটায় তখন পিছনের দিকে বল প্রয়োগ করে, এবং এর প্রতিক্রিয়া স্বরূপ বাতাস যে বল দিচ্ছে তার লব্ধির কারণে তারা কি হচ্ছে? সামনে এগিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। আমরা জানি একটি সামান্তরিকের যে সন্নিহিত বাহু
দুটি যদি ভেক্টর হয় এদের যে কর্ণ থাকবে সেই কর্ণটা তাদের হচ্ছে লব্ধি নির্দেশ করবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি এই দুটো যদি আমরা সামান্তরিকের দুটি বাহু চিন্তা করি, তাহলে এদের যে কর্ণ এই কর্ণটাই লব্ধি নির্দেশ করছে, এবং এই কর্ণ বরাবরই হচ্ছে পাখিটি এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো পাখি ওড়ার সময় ভেক্টরের কোন সূত্র কাজ করবে? সামান্তরিক সূত্র, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে? এ। ওকে, ঠিক আছে, আমাদের 12 নম্বর প্রশ্ন আমরা পড়ে ফেললাম। এবারে 13 নম্বর প্রশ্ন। আচ্ছা, স্থির অবস্থান হতে সমত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক নাকি বর্গের ব্যস্তানুপাতিক? আচ্ছা, ঠিক আছে, আমরা জানি আমাদের একটি চমৎকার গতির সূত্র এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তাই না? এখন আমরা একটু খেয়াল করি যে স্থির অবস্থান মানে একেবারে আদিবেগ শূন্য, আদিবেগ শূন্য, সমত্বরণে মানে ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না, বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের কি হবে, তাই না? আচ্ছা, সো যেহেতু তার আদি অবস্থান থেকে যাত্রা শুরু করছে, মানে তার হচ্ছে যে মানে হচ্ছে আদিবেগ শূন্য, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো এখান থেকে? এখান থেকে আমরা পাবো হচ্ছে এস ইকুয়াল হাফ এটি স্কোয়ার। এখন দেখো, এই হাফ এটা তো একটা সংখ্যা, এটা হচ্ছে ধ্রুব, মানে এর কোনো পরিবর্তন হচ্ছে না, সমত্বরণ বলছে, সমত্বরণ মানে কোনো চেঞ্জ নাই, কনস্ট্যান্ট। তার মানে আমরা কি লিখতে পারি? এস সমানুপাতিক টি স্কোয়ার। সো তাহলে দেখো তো আলটিমেটলি কি হচ্ছে, এই যে চলমান যে দূরত্ব, দূরত্ব কিসের সমানুপাতিক? বর্গের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে অ্যান্সার কি হবে? বর্গের সমানুপাতিক। দেখো, তাহলে অ্যান্সার হচ্ছে সি। অর্থাৎ স্থির অবস্থান থেকে কোনো একটা বস্তু যে যাত্রা শুরু করে সমত্বরণে চললে তার অতিক্রান্ত দূরত্ব হবে সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি। ওকে, আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো কথা। এবারে 4 নম্বরে আমরা চলে আসি। সরু ও সুষম দণ্ডের মধ্যবিন্দুর ঘূর্ণায়মানের জন্য জড়তার ভ্রামক কোনটি? আচ্ছা, তো এটা একটু ভালো করে মনে রাখতে হবে আমাদের। একটি সরু দণ্ড, ঠিক আছে, সরু দণ্ড সে দুই ভাবে ঘুরতে পারে। একটা হচ্ছে তার হচ্ছে কেন্দ্র বরাবর, তার মধ্যবিন্দু দিয়ে যে লম্ব চলে যাচ্ছে সেটা বরাবর সে ঘুরতে পারে। আর একটা হচ্ছে তার প্রান্ত বরাবর, ঠিক আছে, তার প্রান্ত বরাবর সে ঘুরতে পারে। যদি মধ্যবিন্দুকে মাঝখানে রেখে সে ঘুরে, তাহলে তার ঘূর্ণায়মানের জন্য জড়তার ভ্রামক হবে ml স্কোয়ার বাই 12, ঠিক আছে, মানে অ্যান্সার হবে এ। আর যদি সে তার প্রান্তকে কেন্দ্র করে ঘুরতে থাকে, প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে তার জড়তার ভ্রামক হবে ml স্কোয়ার বাই 3। এটা জানার জন্য এটা মনে রাখতে হবে দুটি অপশন। হ্যাঁ, তাহলে মধ্যবিন্দুকে কেন্দ্র করে যদি ঘোরে তাহলে তার জড়তার ভ্রামক হবে ml স্কোয়ার বাই 12, আর যদি প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে ঘুরে তাহলে তার জড়তার ভ্রামক হবে ml স্কোয়ার বাই 3। ওকে, আচ্ছা, 15 নম্বর প্রশ্ন। এক অশ্ব ক্ষমতা বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে 746 জুল পার সেকেন্ড, এটাকে আমরা বলি হচ্ছে যে এক অশ্ব ক্ষমতা, 746 জুল পার সেকেন্ড। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি, 746 জুল পার সেকেন্ড। ওকে, আচ্ছা, 16 নম্বরে আমরা চলে আসি। প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্বের সাথে কিভাবে সম্পর্কিত? আমরা জানি পর্যায়কাল যদি আমরা নেই, এই পর্যায়কালের বর্গ সূর্য হতে তার দূরত্বের সাথে কিভাবে সম্পর্কিত? আচ্ছা, তাহলে দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে, একটা হচ্ছে পর্যায়কালের বর্গ, আর একটা হচ্ছে সূর্য হতে তার গড় দূরত্ব। গড় দূরত্ব যদি এ হয় আমরা জানি, তাহলে আমরা এটা জানি, এটা হচ্ছে তার ঘনফলের সমানুপাতিক, ঘনফলের সমানুপাতিক, টি স্কোয়ার সমানুপাতিক এ কিউব। হ্যাঁ, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে সি, অর্থাৎ ঘনফলের সমানুপাতিক। আচ্ছা, সাধারণ পানি এবং 17 নম্বর প্রশ্ন, সাধারণ পানি এবং কাঁচের মধ্যবর্তী স্পর্শ কোণ কত? মধ্যবর্তী স্পর্শ কোণ কত? এটা আমরা জানি, এটা হচ্ছে 8 ডিগ্রি, 8 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে এ। ওকে, আচ্ছা, নিচের কোনটি, 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটির স্পন্দন গতি এর উদাহরণ নয়? স্পন্দন গতি জিনিসটা কি আমাদেরকে আগে একটু বুঝতে হবে। স্পন্দন গতি আসলে কি? দেখো, কোন একটা গতিশীল পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তু যদি তার পর্যায়কালের অর্ধেক সময় অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় অন্যদিকে সে কি করে, অন্যদিকে অতিক্রান্ত করে, তাহলে সেটাকে আমরা বলবো স্পন্দন গতি। তার মানে তার পর্যায়কালের
অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে অবস্থান করে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে স্পন্দন গতি। হ্যাঁ, যেমন হচ্ছে সরল দোলকের গতি। ঠিক আছে, সরল দোলক যখন দুলতে থাকে তার পুরো পর্যায়কালে অর্ধেক সময় সে ডান দিকে থাকে, অর্ধেক সময় সে বাম দিকে থাকে, তাই না? সেই জন্য এটাকে বলা হচ্ছে স্পন্দন গতি। ঠিক একইভাবে সুরশলাকার গতি, স্পন্দনান্ত তারের গতি, এগুলো হচ্ছে সবগুলোই স্পন্দন গতি। কিন্তু ঘড়ির কাঁটার গতি এটা কিন্তু স্পন্দন গতি না। ঠিক আছে, এটা তার পর্যায়কালের পুরোটাই তার পুরো পথে অতিক্রম করে। ঠিক আছে, ঘড়ির কাঁটার পুরো পথটাতেই অতিক্রম করে সে, মানে দুটি ভিন্ন দিকে অবস্থান করে না। আচ্ছা, তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে? এ, ঘড়ির কাঁটার গতি এটা স্পন্দন গতির উদাহরণ হতে পারে না। আচ্ছা আচ্ছা, এবারে আসি 19 নম্বর প্রশ্নে। সবচেয়ে জোরালো যে শব্দ কানে আহ কান সহ্য করতে পারে, সবচেয়ে জোরালো যে শব্দ কান সহ্য করতে পারে, সেটাকে আমরা কি বলবো? সেটা তীব্রতা সীমা কত হবে? আচ্ছা, তো এখানে দুটি জিনিস মনে রাখতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে যে আমাদের কান, হ্যাঁ, সর্বোচ্চ যে তীব্রতার শব্দ শ্রবণ করতে পারে, সহ্য করতে পারে, সেটাকে আমরা বলি হচ্ছে সহন সীমা বা অনুভূতি সীমা। সহন সীমা বা অনুভূতি সীমা, এবং এটার মান হচ্ছে 1 ওয়াট/মিটার স্কোয়ার। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে সি। এখন এর বিপরীতটা যদি আমরা বলি, যে সবচেয়ে মৃদু যে শব্দ আমাদের কান শুনতে পারে, সবচেয়ে মৃদু তীব্রতার শব্দ যেটা আমাদের কান শুনতে পারে, সেটাকে আমরা বলি হচ্ছে শ্রাব্যতার সীমা। সেই শ্রাব্যতার সীমা হচ্ছে 10⁻12 ওয়াট/মিটার স্কোয়ার। ঠিক আছে, 10⁻12 এটা হচ্ছে ওয়াট/মিটার স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের মানে সবচেয়ে মৃদু তীব্রতার শব্দ যেটা আমাদের কান শুনতে পারে। এর চেয়ে মৃদু হলে আমাদের কান আর শুনতে পারবে না, আর এটাকে আমরা বলি হচ্ছে শ্রাব্যতার সীমা। আর সহনযোগ্য সর্বোচ্চ তীব্রতার শব্দকে আমরা কি বলি? সহন সীমা বা অনুভূতি সীমা। ক্লিয়ার? এখন আসে 20 নম্বর প্রশ্ন। নিচের কোনটি গ্যাসের চলরাশি নয়? আমরা জানি গ্যাসের তিনটি চলরাশি, একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে আয়তন, আর একটা হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে, তাহলে এই তিনটাই হচ্ছে গ্যাসের চলরাশি। তাহলে তাপ এটা আসলে গ্যাসের চলরাশি না, সো অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, এবার আসি 21 নম্বর প্রশ্নে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহৃত হয়? আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি যে আমাদের যে স্পিডোমিটার, এটা গতি নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। ব্যারোমিটার বায়ুর চাপ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। থার্মোমিটার তাপমাত্রা নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। তাহলে আমাদের এই যে হাইগ্রোমিটার, সেই হাইগ্রোমিটারটাই সেই যন্ত্র যেটা দিয়ে আমরা বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ নির্ণয় করতে পারি। ওকে, 22 নম্বর প্রশ্ন। নিচের কোনটি পোলার ভেক্টরের উদাহরণ নয়? আচ্ছা, পোলার ভেক্টর বলতে আসলে কি বোঝায়? পোলার ভেক্টর হচ্ছে সেই ভেক্টর যে ভেক্টরগুলো ঘূর্ণনের সাথে সম্পর্কিত নয়। ঘূর্ণনের সাথে সম্পর্কিত নয় এগুলোকে আমরা বলি হচ্ছে পোলার ভেক্টর। আর যেগুলো ঘূর্ণনের সাথে সম্পর্কিত সেগুলোকে আমরা বলবো হচ্ছে অক্ষীয় ভেক্টর। সেগুলোকে আমরা কি বলবো? অক্ষীয় ভেক্টর। ঠিক আছে, এগুলো হচ্ছে ঘূর্ণনের সাথে সম্পর্কিত। এখন এই দুটা আমরা মনে রাখবো কিভাবে? খুব সহজ। অক্ষীয় ভেক্টর সবগুলোর সাথে কৌণিক, কৌণিক শব্দটা থাকে। কৌণিক, কৌণিক ত্বরণ, কৌণিক বেগ, তাই না? এই যে কৌণিক যুক্ত, আহ কৌণিক শব্দযুক্ত যে রাশিগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের অক্ষীয় ভেক্টর। ঠিক আছে, আচ্ছা, তাহলে অক্ষীয় ভেক্টর এটা ঘূর্ণনের সাথে সম্পর্কিত, পোলার ভেক্টর ঘূর্ণনের সাথে সম্পর্কিত নয়। তাহলে এখানে অ্যান্সার কি হবে? বল, সরণ, গতিবেগ সবগুলোই পোলার ভেক্টর, এগুলো ঘূর্ণনের সাথে সম্পর্কিত নয়। কিন্তু কৌণিক ত্বরণ এটা যেহেতু ঘূর্ণনের সাথে সম্পর্কিত, এটা একটা অক্ষীয় ভেক্টর, এটা পোলার ভেক্টর নয়। ওকে, এবারে 23 নম্বর। প্রাসের উপর একমাত্র ক্রিয়াশীল বল। আচ্ছা, প্রাসের উপরে একমাত্র ক্রিয়াশীল বল হচ্ছে অভিকর্ষ বল। এর উপরে শুধুমাত্র অভিকর্ষ বলই কাজ করতে পারে। ওকে, 24 নম্বর প্রশ্ন। একক কৌণিক বেগে ঘূর্ণনরত বস্তুর জড়তার ভ্রামক কৌণিক ভরবেগের কত হবে? আচ্ছা, তো আমাদের আহ কৌণিক ভরবেগ, আচ্ছা কৌণিক ভরবেগ এটার সাথে কৌণিক ভরবেগ, তারপরে হচ্ছে তার জড়তার ভ্রামক এবং কৌণিক বেগ, এই তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে L=I ওমেগা। ঠিক আছে, এটা হচ্ছে কৌণিক ভরবেগের সাথে তার জড়তার ভ্রামক এবং কৌণিক বেগের সম্পর্ক। আচ্ছা, এখানে কি বলছে? একক কৌণিক বেগ, মানে কৌণিক বেগের মান হচ্ছে 1। তাহলে কৌণিক বেগের মান যদি 1 হয়, তাহলে জড়তার ভ্রামক এবং কৌণিক ভরবেগ কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। সমান হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে সমান। ঠিক আছে, ক্ষমতার মাত্রা কোনটি? ক্ষমতার মাত্রা কোনটি এটা আমরা জানি। ক্ষমতার মাত্রা হচ্ছে ml² T ইনভার্স 3। ml² T ইনভার্স 3, এটার
তাহলে অ্যান্সার হচ্ছে এ। ওকে, মহাকর্ষ বল নির্ভর করে কি কি বিষয়ের উপরে? আচ্ছা দেখো, আমরা একটা চমৎকার সূত্র জানি, মহাকর্ষের সূত্র। সেটি হচ্ছে F=G m1 m2 নিচে হচ্ছে ডি স্কোয়ার, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জি তো এটা একটা ধ্রুবক, জি তো হচ্ছে একটা ধ্রুবক, তাই না? আচ্ছা, সো তাহলে এখানে দুটি বিষয়ের উপর নির্ভর করছে, একটা হচ্ছে বস্তুদ্বয়ের ভর, বস্তুদ্বয়ের ভরের উপর নির্ভর করবে, আর একটা হচ্ছে তাদের মধ্যবর্তী যে দূরত্বের উপর নির্ভর করবে। তাহলে মহাকর্ষ বল দুটি জিনিসের উপর নির্ভর করছে, একটা হচ্ছে তাদের ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? বাকি কোনো কিছুর উপরই নির্ভর করবে না। তাহলে আমাদের এখানে যে চারটি অপশন, তার মধ্যে অ্যান্সার কি হবে? বস্তুদ্বয়ের ভরের উপরে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে বি। ওকে, আচ্ছা এবার আসে 27 নম্বর প্রশ্নে। হ্যাঁ, এবারে আসি 27 নাম্বার প্রশ্নে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলকে আমরা কি বলবো? আচ্ছা, সো যখন বিভিন্ন পদার্থ এটা বলবে তখন এটার অ্যান্সার হবে আসঞ্জন বল। আর যদি একই পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল কাজ করে, সেটাকে আমরা বলবো সংশক্তি বল। ঠিক আছে, যদি বিভিন্ন বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কাজ করে, সেটাকে আমরা বলবো আসঞ্জল। আর যদি একই পদার্থের উপরে কাজ করে, তাহলে সেটাকে আমরা বলবো সংশক্তি বল। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে যে আসঞ্জন বল। ওকে, আচ্ছা ঠিক আছে, খুবই ভালো কথা। এখন আসি, একটি সরল ছন্দিত গতি, 28 নম্বর প্রশ্ন। একটি সরল ছন্দিত গতি সম্পন্ন কণার সর্বোচ্চ বেগ 0.03 ms⁻1, কণাটির বিস্তার 0.00 হলে কৌণিক কম্পাঙ্ক কত? আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে কি? বের করতে হবে কৌণিক কম্পাঙ্ক বের করতে হবে। আচ্ছা, তো আমরা তাহলে কি করতে পারি? আমরা জানি আহ জানি আমাদের একটি চমৎকার একটি সূত্র, সেটি হচ্ছে যে ভি ইকুয়াল ওমেগা এ। সর্বোচ্চ বেগ থাকলে সর্বোচ্চ বেগ থাকলে সর্বোচ্চ বেগ থাকলে কৌণিক কম্পাঙ্ক এবং কৌণিক কম্পাঙ্ক এবং বিস্তার সবগুলো মিলে এই সূত্রটা। সেখান থেকে আমরা কিভাবে সুন্দর করে বের করতে পারি? দেখো, আমাদের বেগের মান দেয়াই আছে, বেগের মান দেয়া আছে, তারপর হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্কের মান বের করতে হবে, এবং আমাদের বিস্তারের মানও দেয়া আছে, তাই না? তো আমরা এখানে যদি মানগুলো বসিয়ে দিই, তাহলে ওমেগা ইকুয়াল আমরা কি পাবো? ভি এ। তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, তাহলে আমরা সুন্দরভাবে এখানে অ্যান্সার পেয়ে যাব। আমরা মান বসালাম 0.03, তারপরে হচ্ছে যে 0.006। তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্ট কি হবে? আমাদের রেজাল্ট হবে হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড। 5 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে সি। তাহলে অ্যান্সার হচ্ছে সি। ওকে, স্বাভাবিক কথাবার্তা, 29 নম্বর প্রশ্ন। স্বাভাবিক কথাবার্তা এই তীব্রতা লেভেল কত? সেটা হচ্ছে আমরা জানি 60 ডেসিবেল। অ্যান্সার হচ্ছে ডি, 60 ডেসিবেল। চার্লস এর সূত্রে গ্যাসের কোন চলরাশির মান স্থির থাকে? আমরা একটু আগে পড়ে আসলাম যে আমাদের গ্যাসের তিনটি চলরাশি আছে, একটা হচ্ছে চাপ, তাপমাত্রা, আর একটা হচ্ছে আয়তন। ঠিক আছে, সো চার্লসের যে সূত্র, সে চার্লসের সূত্রের চলরাশি স্থির থাকবে কোনটি? চাপ। চার্লসের সূত্রের চাপ এটা স্থির থাকবে, আমরা এটা মনে রাখতে পারি চাচা দিয়ে, চাচা। ঠিক আছে, তাহলে চার্লসের সূত্রে কোনটি স্থির থাকবে? চাপ স্থির থাকবে। ক্লিয়ার? 31 নম্বর প্রশ্নে চলে আসি, কোণ এর একক নিচের কোণটি? আমরা জানি দুই ধরনের কোণ হতে পারে, একটা হচ্ছে ত্রিমাত্রিক কোণ আর একটা হচ্ছে দ্বিমাত্রিক কোণ। সো দ্বিমাত্রিক কোণের একক হচ্ছে রেডিয়ান, আর ত্রিমাত্রিক কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? সি। ত্রিমাত্রিক কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান, তাহলে অ্যান্সার হচ্ছে সি। ওকে, কোনটি অদিক রাশি? অদিক রাশি মানে হচ্ছে ভেক্টর নয় আর কি। ঠিক আছে, সরি, হ্যাঁ। আচ্ছা, নিচের কোনটি অদিক রাশি? মানে হচ্ছে স্কেলার রাশি কোনটি? আমরা জানি আমাদের ভর, এটা হচ্ছে একটা স্কেলার রাশি, মানে অদিক রাশি। আচ্ছা, 33 নম্বর প্রশ্ন। প্রাচ্যের গতিপথ সর্বদাই অধিবৃত্ত। এটা কিন্তু সরলরৈখিক হবে না, উপবৃত্ত হবে না, বৃত্তাকার হবে না, অধিবৃত্ত। এটার ইংরেজি নাম যেটা আমাদের ইসহাক স্যার বইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে প্যারাবোলা। তোমরা এটাও মনে রাখবা, প্যারাবোলা বা অধিবৃত্ত। ঠিক আছে, আচ্ছা, কৌণিক ত্বরণের মান, 34 নম্বর প্রশ্ন। কৌণিক ত্বরণের মান নিচের কোনটি? 34 নম্বর প্রশ্ন, কৌণিক ত্বরণের মান মাত্রা নিচের কোনটি? আমরা জানি কৌণিক ত্বরণের মাত্রা হচ্ছে T−2। আচ্ছা ডি, নিউক্লিয় ফিশন বিক্রিয়া সংগঠনের জন্য নিচের কোনটি প্রয়োজন হয়? আচ্ছা, ফিশন বিক্রিয়া মানে কি? ফিশন মানে হচ্ছে যে ভেঙে ফেলা। ঠিক আছে, তার মানে নিউক্লিয়াসকে ভেঙে ফেলার জন্য আমাদের একটা বিক্রিয়া সংগঠনের প্রয়োজন হয়। এই বিক্রিয়া সংগঠনের জন্য, নিউক্লিয়াসকে ভেঙে ফেলার জন্য আমাদের কোন কণাটির প্রয়োজন হয়?
আমাদের নিউট্রন কণা, তাই না? এই নিউক্লিয় ফিশন বিক্রিয়ায় নিউক্লিয়াসকে ভেঙে ফেলার জন্য, আঘাত করে ভেঙে ফেলার জন্য আমাদের নিউট্রনের প্রয়োজন হয়, ঠিক আছে? আচ্ছা, 36 নম্বর প্রশ্ন, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা নিচের কোনটি? মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা নিচের কোনটি? আমরা জানি মহাকর্ষীয় ধ্রুবক কোনটি আমাদের, জি, তাই না? এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি? এর মাত্রা হচ্ছে m−1 L³ T−2, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। পৃষ্ঠটান বৃদ্ধি পায় কখন? অনেকগুলো অপশন দেওয়া আছে, তো তোমরা মনে রাখবে যে পৃষ্ঠটান বৃদ্ধি পায় দুটি শর্তে। একটা হচ্ছে যদি আমরা তাপমাত্রাকে বাড়াই, যদি আমরা তাপমাত্রাকে হ্রাস করি, তাপমাত্রা হ্রাস করলে, আরেকটা হচ্ছে যদি এই তোমার তরলে অজৈব বস্তুর উপস্থিতি থাকে। এই দুটি ক্ষেত্রে আমাদের পৃষ্ঠটানটা বেড়ে যায়, বাকি সবগুলো ক্ষেত্রে পৃষ্ঠটান কিন্তু কমে যায়। তাহলে এখানে অ্যান্সার কি হবে? তাপমাত্রা হ্রাস করলে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসবো 38 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পর্যায়কাল এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? আচ্ছা, খুবই ভালো। আমরা জানি আমাদের একটু চমৎকার সূত্র, T=2π√m/k, ঠিক আছে? এখানে কে হচ্ছে বল ধ্রুবক, এম হচ্ছে ভর, আর টি হচ্ছে পর্যায়কাল। ওকে, আচ্ছা, তাহলে এই সূত্র থেকে আমরা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি যে নিচের কোনটি পর্যায়কাল এবং বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। এই সূত্র থেকে আমরা সুন্দর করে বুঝতে পারছি যে আমাদের বল ধ্রুবক এবং পর্যায়কালের সম্পর্কটা আসলে কি রকম। সম্পর্কটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে যে সি। অ্যান্সার হচ্ছে সি। নিচের কোনটি, 39 নাম্বার, নিচের কোনটি স্বরকম্পের প্রয়োগ নয়? স্বরকম্পের প্রয়োগ নয়। আচ্ছা আচ্ছা, আমরা স্বরকম্পের মাধ্যমে তিনটি কাজ করতে পারি। এটা হচ্ছে যে আমরা হচ্ছে যে সুর শলাকার অজ্ঞাত কম্পাঙ্ক নির্ণয় করতে পারি, হ্যাঁ। আমরা দূষিত বাতাসের অস্তিত্ব নির্ণয় করতে পারি, আমরা হচ্ছে বাদ্যযন্ত্র দিয়ে সুর নির্ণয় করতে পারি, কিন্তু আমরা আমরা হচ্ছে স্বরকম্প দিয়ে সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারি। এটা আসলে শব্দের মাধ্যমে করা যেতে পারে, হ্যাঁ। সো এটা স্বরকম্পের কাজ নয় সমুদ্রের গভীরতা নির্ণয় করা। তাহলে অ্যান্সার কি হবে? ডি। আচ্ছা, 40 নম্বর প্রশ্ন, গ্যাস ধ্রুবকের মান কত? গ্যাস ধ্রুবকের মান কত? এখানে অনেকগুলো মান দেওয়া আছে, এবং এইখানে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে এককটাকে চেঞ্জ করে দেয়। এখানে মানটাকে ঠিক রেখে, যেহেতু এটা খুবই আহ পরিচিত একটি মান, সো মানটাতে খুব বেশি পরিবর্তন না করে এর এককটাতে একটু পরিবর্তন করে দেওয়া হয়। সো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে এককটা একটু খেয়াল করতে হবে। দেখো, গ্যাস ধ্রুবকের মান এটা আমরা জানি 8.314 8.314 জুল পার কেলভিন পার মোল। এককটাকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, পার কেলভিন পার মোল, জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি। আচ্ছা, এবার এসে 1 পারসেক। 1 পারসেক সমান কত আমরা বলতে পারি? দেখো, 1 পারসেক সমান হচ্ছে 3.083 কিলোমিটার। এটা অ্যান্সার হচ্ছে এ। তবে এখানেও এককটাকে চেঞ্জ করে দিতে পারে। যদি এখানে কিলোমিটারের জায়গায় মিটার দিয়ে দেয় তাহলে এখানে কি হবে? আসলে মান হবে 10, এখানে 10^13 এর জায়গায় হয়ে যাবে 10^16, ঠিক আছে? যদি এখানে মিটার দিয়ে দেয় তাহলে 10^16 হয়ে যাবে। সে মানটা একটু মনে রাখতে হবে। প্রাচ্যের সর্বাধিক উচ্চতা এর সমীকরণ কত? সর্বাধিক উচ্চতার সমীকরণ এটা আমরা জানি যে সর্বাধিক উচ্চতার সমীকরণ হচ্ছে v² sin² θ/2g। আচ্ছা, এটা হচ্ছে সর্বাধিক, তাহলে অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, 43 নম্বর প্রশ্ন, রকেট জ্বালানি দহনের জন্য ব্যবহৃত হয় তরল অক্সিজেন, তরল হাইড্রোজেন, নাইট্রোজেন, নিষ্ক্রিয় শর্ত ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। আচ্ছা, তোমরা মনে রাখবে যে দহনের জন্য 43 নম্বর প্রশ্নে দহনের জন্য অক্সিজেন, আর যদি এখানে রকেটের শুধুমাত্র জ্বালানির কথা বলা হতো তাহলে সেটার অ্যান্সার হতো তরল হাইড্রোজেন, ঠিক আছে? তার মানে রকেটের জ্বালানি হিসেবে আমাদের হচ্ছে হাইড্রোজেন, আর দহনের জন্য হচ্ছে তরল অক্সিজেন ব্যবহার করা হয়। তাহলে এখানে আনসার কি হবে? এ, ঠিক আছে? 44 নম্বর প্রশ্ন, অভিকর্ষীয় স্থিতিশক্তি নিচের কোনটির উপর নির্ভর করে? আচ্ছা, অভিকর্ষীয় স্থিতিশক্তি এটা
উচ্চতার উপরে নির্ভর করে, কিন্তু এটার পথের উপরে নির্ভর করে না। তুমি কোন পথ দিয়ে কোথায় নিয়ে গেলে এটার উপরে নির্ভর করছে না। সে কতটুকু উচ্চতায় পৌঁছালো এটার উপরেই তার মধ্যে কতটুকু স্থিতিশক্তি জমা হচ্ছে সেটা নির্ভর করবে। তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তি, অভিকর্ষীয় স্থিতিশক্তি কিসের উপর নির্ভর করবে? উচ্চতার উপরে নির্ভর করবে। আচ্ছা, 45 নম্বর প্রশ্ন, ঢাকায় জি এর মান কত? আমাদের বইয়ে অনেকগুলো জি এর মান দেওয়া আছে, সো তোমরা জি এর মানগুলো একটু মনে রাখবা। সম্ভবত 4টা মান দেওয়া আছে। একটা হচ্ছে ঢাকায় কত, রাজশাহীতে কত, তারপরে বিষুব অঞ্চলে কত, মেরু অঞ্চলে কত। ঠিক আছে, সো ঢাকায় এখানে তাহলে অ্যান্সারটা কি হবে? ঢাকায় জি এর মান হচ্ছে 9.783 ms/2। ওকে, তাহলে এটা ভালো করে মনে রাখতে হবে। 46 নম্বর প্রশ্ন, একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, তার প্রতি প্রান্তে এত বল প্রয়োগ করলে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আচ্ছা, ঠিক আছে, সো আমরা তো জানি আমাদের সেই সূত্রটি, ইস্পাতের তারের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে না, হ্যাঁ, দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সো ওকে, তাহলে আমরা জানি এল দৈর্ঘ্য বৃদ্ধি, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এফ এল এ ওয়াই। এখানে এফ হচ্ছে বল, হ্যাঁ, তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে এ, এ হচ্ছে ক্ষেত্রফল, ওয়াই হচ্ছে তার গুণাঙ্ক। আচ্ছা, সো তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই সূত্র অনুযায়ী, তাহলে আমরা আলটিমেটলি যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে 2 × 10⁴ মিটার। তাহলে অ্যান্সার হবে হ্যাঁ, অ্যান্সার হবে সি। দুঃখিত, হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমরা কি রেজাল্ট পাবো? 2 × 10⁻⁴। তাহলে এটার আলটিমেটলি অ্যান্সার কি হচ্ছে? সি। আচ্ছা, 47 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সরল দোলকের সূত্র নয়? নিচের কোনটি সরল দোলকের সূত্র নয়? আমরা জানি সরল দোলকের 4টি সূত্র আছে। একটি হচ্ছে সমকাল সূত্র, একটি হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, একটি হচ্ছে ত্বরণের সূত্র, আর একটি হচ্ছে ভরের সূত্র। আসলে এখানে সরণের কোনো সূত্র নাই। হ্যাঁ, সরল দোলকের সরণের সূত্র বলে কোনো সূত্র নাই, এখানে আছে ত্বরণের সূত্র। আসলে কি আছে? ত্বরণের সূত্র, ত্বরণের সূত্র। ঠিক আছে, আচ্ছা। 48 নম্বর, সর্বাপেক্ষা কম কম্পাঙ্কের সূচনা সুরকে কি বলে? টনিক বলে, এটা আমরা জানি। তাহলে অ্যান্সার হচ্ছে টনিক। তাহলে সূচনা সুরকে আমরা কি বলবো? টনিক বলবো। আচ্ছা, কত অক্ষাংশে প্রমাণ চাপ হিসেব করা হয়? কত অক্ষাংশে প্রমাণ চাপ হিসেব করা হয়? আমরা জানি 45 ডিগ্রি অক্ষাংশে আহ আমাদের প্রমাণ চাপ হিসেব করা হয়। 45 ডিগ্রি অক্ষাংশে আমাদের প্রমাণ চাপ হিসেব করা হয়। বোলজম্যান ধ্রুবকের একক কোনটি? 50 নম্বর প্রশ্ন, বোলজম্যান ধ্রুবকের একক, বোলজম্যান ধ্রুবকের একক হচ্ছে জুল পার কেলভিন। অ্যান্সার হচ্ছে সি, জুল পার কেলভিন। ওকে, ঠিক আছে, এবার আসি 51 নম্বর প্রশ্নে, নিচের কোনটি সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য নয়? সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য নয়। আচ্ছা, আচ্ছা, আমরা একটু তাহলে মিলিয়ে নেওয়ার চেষ্টা করি। সমদ্রুতি বিদ্যমান, হ্যাঁ, এটা সমদ্রুতিতে চলতে পারে, আসলেই চলতে পারে। সমকৌণিক বেগ বিদ্যমান, হ্যাঁ, এটা সমান কৌণিক বেগ নিয়ে ঘুরতে পারে। ঠিক আছে, খুবই ভালো। কেন্দ্রমুখী ত্বরণ থাকবে, হ্যাঁ, যেহেতু সে ঘূর্ণায়মান তাহলে তো অবশ্যই তার কেন্দ্রমুখী ত্বরণ থাকবে, কিন্তু কিন্তু তার কৌণিক ত্বরণ বিদ্যমান। এই অপশনটি ভুল। কেন? হ্যাঁ, এটি ভুল কথা, কারণ যেহেতু সে সমকৌণিক বেগে ঘুরছে, তার মানে তার কৌণিক বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে সে কি সেখানে ত্বরণ তৈরি হবে? না, তাহলে কিন্তু সেখানে ত্বরণ তৈরি হওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে, তো তাহলে যেহেতু সে সমকৌণিক বেগে চলছে, তার মানে এখানে তার কোনো কৌণিক ত্বরণ তৈরি হবে না, কোনো কৌণিক ত্বরণ তৈরি হবে না, তাহলে এটা সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য নয়। তাহলে অ্যান্সার হচ্ছে কৌণিক ত্বরণ, মানে ডি নাম্বার। ওকে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তারপরে একটি অঙ্ক দেওয়া আছে 52 নম্বর প্রশ্নে, 10 গ্রাম ভরের একটি বুলেট 6 কেজি ভরের একটি বন্দুক থেকে এত বেগে নিক্ষিপ্ত হলো, বন্দুকটির পশ্চাৎ বেগ কত? আচ্ছা, আমরা পশ্চাৎ বেগের নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করি, এমভি প্লাস এমভি ইকুয়াল 0। আচ্ছা, সো আলটিমেটলি আমরা যদি মানগুলো বসিয়ে নিতে চাই, আমাদের কি বের করতে হবে? বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে হবে। আচ্ছা, বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে হবে। আচ্ছা, সো তাহলে এখানে আমরা যদি মানগুলো বসাই, আমরা যদি একটু মানগুলো বসিয়ে নেই, তাহলে কি হচ্ছে? বন্দুকের ভর 6 কেজি, 6v, তারপরে হচ্ছে যে হুম বুলেটের ভর 10 বসালাম, 10⁻10⁻³ আচ্ছা, তারপর হচ্ছে একটু
আচ্ছা, এরপরে হচ্ছে 300। আচ্ছা, তো আলটিমেটলি আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা আলটিমেটলি কি রেজাল্ট পাবো ভি এর, সেটা হচ্ছে যে -0.5 ms ইনভার্স 1। তার মানে অ্যান্সার হচ্ছে যে এ, ঠিক আছে, 0.5 ms ইনভার্স 1। ঠিক আছে। আচ্ছা, তো এখানে এই যে বুলেটের যে ভর 10 গ্রাম দেয়া আছে, এইটাকে একটু চেঞ্জ করে নিতে হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের তো সবকিছু আমরা কিসে হিসেব করি, গ্রামে, কেজিতে হিসেব করি, যেহেতু আমাদের এসআই একক। তাহলে গ্রামকে কেজিতে নিতে গেলে আমাদের এখানে কি করতে হবে, 10^3 এটাকে গুণ করতে হবে। তাহলে আমরা গ্রাম থেকে কি পেয়ে যাবো, কেজি পেয়ে যাবো। ঠিক আছে, সেই জন্য এখানে 10^3 নেওয়া হয়েছে। আচ্ছা, এভাবে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। এবার আসো 53 নম্বর প্রশ্ন। সো 53 নম্বর প্রশ্নে কি বলছে যে এত কেজি ভরের বোমা এত কিলোমিটার উপর থেকে ফেলে দেওয়া হলো, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তের গতিশক্তি বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা গতিশক্তি বের করছি। গতিশক্তি বের করার জন্য কি করব? আচ্ছা, তো আমাদের একটি সূত্র দেয়া আছে, সেটি হচ্ছে কে ইকুয়াল হাফ এমভি স্কোয়ার। গতিশক্তির এই সূত্রটা আমরা জানি। তাহলে এখানে দেখো, এখানে ভর দেয়া আছে কিন্তু এর বেগ কিন্তু দেয়া নাই, বেগ দেয়া নেই। তাহলে আমাদেরকে বেগটা একটু বের করে নিতে হবে। সো বেগ বের করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। ঠিক আছে, এখানে উচ্চতা দেয়া আছে, অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি আদি বেগ 0। তাহলে আমরা এখান থেকে ভি স্কোয়ারের মান বের করে ফেলতে পারবো। সো ভি স্কোয়ারের মানটা আমরা এই সূত্রটাতে বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমরা আলটিমেটলি কি রেজাল্ট পাবো? আলটিমেটলি আমাদের রেজাল্ট হবে 4900 জুল। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এবার আসি 54 নম্বর প্রশ্ন। বৃত্ত আংটির ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র কোথায় অবস্থিত? আচ্ছা, হ্যাঁ, এরকম চাকরিক যে কোনো কিছুর ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র অবশ্যই তার জ্যামিতিক কেন্দ্র অবস্থান করবে, সেটা আমরা জানি। তাহলে অ্যান্সার হবে বি নাম্বার। আচ্ছা, 55 নম্বর প্রশ্ন, নিচের কোনটির সান্দ্রতার মান বেশি? আচ্ছা, সান্দ্রতার মান বেশি, আমরা যদি ক্রম ক্রমানুসারে লিখি তাহলে সবচেয়ে বেশি সান্দ্রতার মান হচ্ছে আলকাত্রা, তারপরে হচ্ছে তেল, তারপরে হচ্ছে দুধ, তারপরে হচ্ছে পানি। এটা হচ্ছে সান্দ্রতার মানের একটা ক্রম। তাহলে এখানে সবচেয়ে সান্দ্রতার মান বেশি কার? আলকাত্রা। অ্যান্সার হবে এ। ওকে, এবার আসে অভিকর্ষ ত্বরণ। 56 নম্বর প্রশ্ন, অভিকর্ষ ত্বরণ এত হলে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত হবে? সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত হবে? আমরা জানি দোলকের যে সূত্র, টি ইকুয়াল টু পাই রুট এল বাই জি, এই সূত্র দিয়ে আমরা সুন্দর করে বের করতে পারি। এখানে হচ্ছে কি বের করতে বলছে, যে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য বের করতে হবে, তাই না? সো তাহলে এখান থেকে আমাদের দৈর্ঘ্যের সূত্রটা কেমন হবে? এল ইকুয়াল টি স্কোয়ার জি, নিচে হচ্ছে 4 পাই স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, সো এই সূত্র দিয়ে আমরা সুন্দর করে হচ্ছে দৈর্ঘ্য বের করতে পারি। আচ্ছা, সো এখানে টি এর মান দেওয়া আছে, জি এর মান আমরা জানি। সো মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই আমরা কি পেয়ে যাব? অ্যান্সার পেয়ে যাব। তাহলে অ্যান্সার হবে 56 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে 0.99 মিটার, 0.99 মিটার, অর্থাৎ অপশন এ। আচ্ছা, 57 নম্বর প্রশ্ন, নিচের কোন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি সম্পূর্ণ লোপ পাবে? আমরা জানি পরম শূন্য তাপমাত্রায় 0 ডিগ্রি, সরি মাইনাস, হ্যাঁ 0 ডিগ্রি, -273 ডিগ্রি সেলসিয়াস, বা যেটাকে আমরা বলি হচ্ছে 0 কেলভিন। ঠিক আছে, এটা একটু কনফিউশন হয়ে যায়। সো এটা কনফিউশন করা যাবে না, মনে রাখতে হবে যে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন, এটাকে এইটাকে আমরা পরম তাপমাত্রা বলি। এবং এখানে আমাদের গতিশক্তি সম্পূর্ণ লোপ পায়, গতিশক্তি সম্পূর্ণ লোপ পাবে। আচ্ছা, এবারে 58 নম্বর প্রশ্ন আমরা চলে আসি। লিভারের নীতি উদীসিত নিত্যা বিদ্যার সূত্র আবিষ্কার করেন কে? হ্যাঁ, সেটা আমরা জানি হচ্ছে আর্কিমিডিস। তাহলে অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, 59 নম্বর প্রশ্ন, নিক্ষেপণ কোণ কত হলে প্রাসের পাল্লা সর্বাধিক হবে? নিক্ষেপণ কোণ কত হলে প্রাসের পাল্লা সর্বাধিক হবে? আচ্ছা, প্রাসের পাল্লা, প্রাসের সর্বাধিক পাল্লা হওয়ার সূত্রটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে আর
তারপরে হচ্ছে ভি স্কোয়ার সাইন, তারপরে হচ্ছে 2θ সাইন 2θ, নিচে হচ্ছে জি। এখানে তো বেগ তো মোটামুটি ফিক্সড। তো সেখানে নিক্ষেপণ কোণ, নিক্ষেপণ কোণ এই সাইনের মান, সাইনের যে সর্বোচ্চ মান, সাইনের সর্বোচ্চ মান যেই কোণে হবে সেই কোণে হচ্ছে যে আমাদের নিক্ষেপ, আমাদের হচ্ছে যে পাশের পাল্লা সর্বাধিক হবে। ঠিক আছে, সাইনের সর্বোচ্চ মান কত, সাইন কত কত ডিগ্রি কোণে সর্বোচ্চ মান দেয়, 90 ডিগ্রি কোণে। ঠিক আছে, সাইন 90-র মান হচ্ছে আমরা কত জানি, 1। এটা হচ্ছে সাইনের সর্বোচ্চ মান। ঠিক আছে, 90 ডিগ্রি কোণে সাইনের সর্বোচ্চ মান দেয়, সেটা হচ্ছে 1। তাহলে সর্বোচ্চ মান পেতে গেলে এখানে 2θ, এই 2θ-র মান হতে হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 2θ হতে হবে কত, 2θ-র মান হতে হবে 90 ডিগ্রি। 2θ হতে হবে 90 ডিগ্রি। তাহলে থিটার মান কত আসতেছে, 90/2, এটা হচ্ছে যে 45 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আমাদের পাশের পাল্লা সর্বাধিক কখন হবে, যখন থিটার মানটা হবে 45 ডিগ্রি, বা হচ্ছে কোণটা হবে 45 ডিগ্রি, নিক্ষেপণ কোণ হবে 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, এবার আসি 60 নম্বর প্রশ্নে। 60 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এত বেগ বৃদ্ধি পাবে? ঠিক আছে, আচ্ছা। 60 নম্বর প্রশ্ন, আমরা জানি যে বল প্রয়োগ করা হচ্ছে একটা বস্তুতে, বলের সূত্র কি, F=ma। তাহলে এখানে কি বলছে, তার বেগ বৃদ্ধি পাবে। কত বল, আমাদের বলের মানটা নির্ণয় করতে হবে। আমরা জানি F=ma, আর এ মানে ত্বরণ, ত্বরণকে আমরা কিভাবে লিখতে পারি, ত্বরণ কি আসলে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তন, যে বেগের পরিবর্তন হয় সেটাকে আমরা ত্বরণ বলি। তাহলে আমাদের এখানে বেগের পরিবর্তন মানে ডেল ভি এর পরিমাণ দেয়া আছে, সেটা হচ্ছে কি 10 ms, মানে 10 মিটার পার সেকেন্ড বেগ পরিবর্তন হলো। এখানে সময় কতক্ষণ, 1 মিনিট সময় দেয়া আছে। এম এর মান কত দেয়া আছে, 60 কেজি। তাহলে আমরা যদি সবকিছুই সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমরা কি পাবো, দেখো এম এর মান 60 কেজি বসালাম, বেগের পরিবর্তন কত 10, সময় কত 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে আলটিমেটলি অ্যান্সার কি 10। তাহলে কত বল দিতে হচ্ছে, 10 নিউটন বল এখানে প্রয়োগ করতে হচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে এ। ওকে, ঠিক আছে, এবার আসি 61 নম্বর প্রশ্ন, যে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় উহার গতিশক্তি, বিভব শক্তি দ্বিগুণ হবে? দেখো এইটা বের করার একটা শর্টকাট ফর্মুলা হচ্ছে x=h/n+1। খুব সহজ একটা ফর্মুলা। উপর থেকে যেটা পড়ছে, এটা এখানে যে এইচ হচ্ছে উচ্চতার, উচ্চতার মান, এইচ হচ্ছে উচ্চতার মান, এন, এনটা আসলে কি, এখানে এন হচ্ছে কত গুণ, কত গুণ সেই সংখ্যাটা। ঠিক আছে, তাহলে এই সূত্রে আমরা বসিয়ে দিলে মানটা পেয়ে যাবো। এখানে উচ্চতা কত বলা হচ্ছে, 30। দেখো উচ্চতা বলা হচ্ছে 30, এখানে কত গুণ বলা হচ্ছে, দ্বিগুণ বলা হচ্ছে, দ্বিগুণ, আর এর সাথে যোগ 1, তার মানে আলটিমেটলি কত হচ্ছে 10। অ্যান্সার কি 10। ঠিক আছে, তাহলে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 10, তাহলে ডি। ওকে, 61 নম্বর প্রশ্ন অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, এবারে চাঁদে মুক্তি বেগের মান কত, এটা মুখস্থ পড়াশোনা, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার সি, 2.4 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, কিলোমিটার পার সেকেন্ড মুক্তিবেগের এই এককটা ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, 63 নম্বর প্রশ্ন, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা গুণাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সান্দ্রতা গুণাঙ্কের কত হবে? আচ্ছা, আমরা এটা জানি, তাপমাত্রা যত বাড়ানো হবে, তাপমাত্রা যত বাড়ানো হবে, আমাদের আমাদের হচ্ছে যে আহ পৃষ্ঠটান, আমাদের হচ্ছে সান্দ্রতা এটা হচ্ছে যে কমতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির যে সান্দ্রতা, এটাকে তাপমাত্রা বাড়াতে 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 80 ডিগ্রিতে যদি নিয়ে যাই, তাহলে সান্দ্রতা কমে 1/3 হয়ে যাবে। কি হয়ে যাবে, 1/3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে সি। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি পানির সান্দ্রতা গুণাঙ্ক থাকে, সান্দ্রতা গুণাঙ্ক থাকে 6, তাহলে এর 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সান্দ্রতা গুণাঙ্ক এর 1/3 হয়ে যাবে, মানে 3/1 হয়ে যাবে, মানে হচ্ছে এটা হয়ে যাবে 2, মানে কমে 2 হয়ে যাবে। ঠিক আছে, 1/3 হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের 63 নম্বর প্রশ্ন শেষ। এবারে আমরা চলে আসি হচ্ছে 64 নম্বর প্রশ্নে, কোনটি সরল দোলন গতির ব্যবহার নয়? আচ্ছা,
অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করা যায়, ঠিক আছে। সময় নির্ণয় করা যায়, হ্যাঁ এটাও করা যায়। পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, এটাও করা যায়। সমুদ্রের গভীরতা না, এটা দিয়ে আসলে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় না। এটা সমুদ্রের গভীরতা আমরা শব্দের মাধ্যমে নির্ণয় করতে পারি, ঠিক আছে। তাহলে সরল তরল গতির এটি ব্যবহার হতে পারে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসি এসটিপি, 65 নম্বর প্রশ্ন। এসটিপি তে বায়ুর চাপ কত? আচ্ছা, বায়ুর চাপ এটা আমরা জানি। এসটিপি তে বায়ুর চাপ হচ্ছে 1.013 10^5 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ডি। ওকে। আচ্ছা, এবার আসি 66 নম্বর প্রশ্ন। নিচের কোন যন্ত্রে শূন্য ত্রুটি দেখা যায় না? শূন্য ত্রুটি তোমরা মনে রাখবে, শূন্য ত্রুটি এটা কোন ধরনের যন্ত্রে দেখা যায়? যে সকল যন্ত্রে তোমার দুইটা স্কেল থাকে, সেই স্কেল গুলাতে শূন্য ত্রুটি দেখা যায়। যেমন ভার্নিয়ার স্কেলে দুটি স্কেল থাকবে, স্টেরোমিটারে দুটি স্কেল, স্ক্রু গজে দুটি স্কেল। সো যেখানে দুটি স্কেল থাকবে সেগুলোতে শূন্য ত্রুটি দেখা যাবে, কিন্তু নিকটিতে কোনো দুটি স্কেল নাই। সো এখানে শূন্য ত্রুটি দেখা যাবে না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে নিকটিতে শূন্য ত্রুটি দেখা যাবে না। আচ্ছা, 67 নম্বর প্রশ্ন। এত বেগে একটি পাথরকে উপরের দিকে নিক্ষেপ করা হলো, এটি কত সময় পরে ভূপৃষ্ঠে ফিরে আসবে? কত সময় পরে ভূপৃষ্ঠে ফিরে আসবে, তার মানে সে শূন্যে কতক্ষণ অবস্থান করছে, সে অবস্থানের সময়টাকে আমাদেরকে নির্ণয় করতে হবে। মানে শূন্যে বিচরণ কালটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সো আমরা বিচরণ কালের সূত্র জানি। বিচরণ কালের সূত্র হচ্ছে টি ইকুয়াল টু ভি নট, আর একটা হচ্ছে ডিভাইড বাই জি, ঠিক আছে। তাহলে এখানে ভি নট মানে হচ্ছে যে আদিবেগ কত? 9.8, আর নিচে হচ্ছে জি। আচ্ছা, তাহলে এখানে মানটা আমরা একটু বসিয়ে দিই। মান আমরা একটু বসিয়ে দিচ্ছি যে 2v0, আদিবেগ কত বলা হচ্ছে? 9.8, নিচে 9.8, তাহলে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 2, ঠিক আছে। তাহলে কতক্ষণ পরে ফিরে আসবে? 2 সেকেন্ড পরে। অ্যান্সার হচ্ছে তাহলে বি। তাহলে অ্যান্সার কি? বি। ওকে। আচ্ছা, এবারে আসি 68 নম্বর প্রশ্ন। নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে কোন বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা যায় না? আচ্ছা, দ্বিতীয় সূত্র আসলে কি বলছে? আচ্ছা, কোনো কিছুর উপরে যদি বল প্রয়োগ করা হয় তার ভরবেগের পরিবর্তন হয়, আর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে যেদিকে বল প্রয়োগ করা হয়, তাই না? এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তার মানে বল সম্পর্কিত বিষয়গুলো হচ্ছে আমরা দ্বিতীয় সূত্র থেকে পাই। তাহলে বল সম্পর্কিত যত ধারণা সেগুলো পাবো। বলের একক, বলের অভিমুখ, একক বল, সবগুলো সম্পর্কে আমরা ধারণা পাবো। কিন্তু জড়তা সম্পর্কে আমরা দ্বিতীয় সূত্র থেকে ধারণা পাই না, আমরা প্রথম সূত্র থেকে জড়তা সংক্রান্ত ধারণা পাই, ঠিক আছে। তাহলে আমাদের জড়তা দ্বিতীয় সূত্র থেকে আমরা পাবো না, কোত্থেকে পাবো? প্রথম সূত্র থেকে পাবো। আচ্ছা, 69 নম্বর প্রশ্ন। পটেনশিয়াল এনার্জি এটা ইংরেজি টার্ম ইউজ করা হয়েছে, এটা আসলে বাংলায় আমরা যদি বলি সেটাকে বলা হচ্ছে স্থিতি শক্তি। স্থিতি শক্তি আমরা জানি তিন ধরনের স্থিতি শক্তি আছে। একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতি শক্তি, তারপরে হচ্ছে যে স্থিতিস্থাপক স্থিতি শক্তি, আর একটা হচ্ছে তড়িৎ বিভব শক্তি। এই তিনটি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের পটেনশিয়াল এনার্জি। তাহলে পটেনশিয়াল এনার্জি কয় প্রকার বা স্থিতি শক্তি কত প্রকার? 3 প্রকারের। ওকে। আচ্ছা, 70 নম্বর, ভূ স্থির উপগ্রহ। আচ্ছা, ভূ স্থির উপগ্রহ বলতে আসলে জিনিসটা কি বোঝায়? যেই উপগ্রহ পৃথিবীর সাপেক্ষে স্থির, পৃথিবীর সাথে সাথেই ঘুরছে, সেটাকে আমরা বলি ভূ স্থির উপগ্রহ। তাহলে এর আবর্তন কোন দিকে হবে? পৃথিবী যেদিকে আবর্তন করবে সেদিকেই ঘুরবে, তাই না? আমরা জানি পৃথিবী কোন দিকে আবর্তন করে। পৃথিবী হচ্ছে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, তাহলে ভূস্থির উপগ্রহ পশ্চিম থেকে পূর্বে আবর্তন করবে। আচ্ছা, 71 নম্বর প্রশ্ন। আমাদের শরীরে ধমনীতে রক্ত সঞ্চালন প্রবাহ এক ধরনের ধারারেখ প্রবাহ। কেন ধারারেখ প্রবাহ? কারণ এখানে গতিরেখাগুলো স্পর্শ করছে না, মানে পরস্পর ছেদ করছে না, এবং প্রবাহীর প্রতিটা বিন্দুতে বেগটা কিন্তু সমান থাকবে, বুঝছো? এই জন্য আমাদের ধমনীতে রক্ত সঞ্চালন এটা একটা ধারারেখ প্রবাহ। 72 নম্বর প্রশ্ন। নিচের কোনটি সরল দোলন গতির বৈশিষ্ট্য নয়? আচ্ছা, আমরা জানি সরল দোলন গতি হতে গেলে তারপরে সরল দোলন গতির জন্য আহ এটা একটা পর্যাবৃত্ত গতি হবে, এটা আমরা জানি। ত্বরণ সর্বদা সরণের সমানুপাতিক, এটাও জানি। ত্বরণ সরণে বিপরীতমুখী হবে, এটাও জানি। কিন্তু এর গতিপথের মধ্য অবস্থানে
বেগ সর্বাধিক হবে, কিন্তু এখানে অপশনে কি আছে, সরণ সর্বাধিক। এটা ভুল। সরণ আসলে কি, প্রান্তে সর্বাধিক। তাহলে মধ্য অবস্থানে কি হয়, কোনটা সর্বাধিক হবে, বেগ সর্বাধিক হবে কিন্তু সরণ হবে সর্বনিম্ন। তাহলে এই ডি নাম্বার অপশন যেটা বলছে এটা আসলে সরল দোলন গতির বৈশিষ্ট্য নয়। তাহলে সরল দোলন গতির বৈশিষ্ট্য এখানে কি হবে আসলে, এখানে মধ্য অবস্থানে বেগ সর্বাধিক কিন্তু সরণ সর্বনিম্ন। ওকে। আচ্ছা, 73 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানীকে গ্যাস গতিতত্ত্বের জনক বলা হয়? এটা আমরা জানি, বার্নৌলিকে গ্যাস গতিতত্ত্বের জনক বলা হয়। 74 নাম্বার, প্যারালাক্স এরর বা দৃষ্টিভ্রম এক ধরনের, কি ধরনের ত্রুটি? আমাদের অনেক ধরনের ত্রুটি আছে, দেখো। এটা কি দেখতে দেখতে গিয়ে ত্রুটি করে ফেলা, দেখতে গিয়ে ত্রুটি করে ফেলা, এটাকে আমরা বলছি যে দৃষ্টিভ্রম বা প্যারালাক্স এরর। তো এটা তো ব্যক্তির নিজের ত্রুটি, তাই না? ব্যক্তির নিজের ত্রুটি, এটা তো যন্ত্রের কোনো সমস্যা না, ব্যক্তি দেখতে ভুল করছে, তাহলে এটা তার নিজের ত্রুটি, সেজন্য এটাকে আমরা বলেছি ব্যক্তিগত ত্রুটি। ঠিক আছে, তাহলে প্যারালাক্স এরর কি ধরনের ত্রুটি? ব্যক্তিগত ত্রুটি। ব্যক্তিগত ত্রুটি। এখন ব্যক্তিগত ত্রুটির আরেকটা নাম হচ্ছে পর্যবেক্ষণ ত্রুটি। পর্যবেক্ষণ ত্রুটি, তাহলে তার পর্যবেক্ষণ করতেই সমস্যা। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার 55 নম্বর প্রশ্ন, একটি স্থির অবস্থান হতে যাত্রা করে এত ত্বরণে হ্যাঁ, কত পথ, এখানে সরণটা বের করতে হবে। ঠিক আছে, তো খুব সহজ, আমরা হচ্ছে আমাদের সরণ এর যে সূত্র আমাদের গতিশক্তির, সেই সূত্র থেকে এটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, এখানে সরণ বের করতে হবে। আদিবেগ কত, 0, কারণ স্থির অবস্থান থেকে, তাহলে এখানে হাফ। এখানে ত্বরণ কত বলা হয়েছে, 5, ত্বরণ 5, আর সময় 5 5। ওকে, তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্ট কত হচ্ছে, আলটিমেট রেজাল্ট হচ্ছে 62.5 মিটার। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে সি। তাহলে কি অ্যান্সার, সি। ঠিক আছে, 62.5 মিটার। ওকে, তাহলে আমাদের 75 নম্বর শেষ। এবার আসে 76 নম্বর প্রশ্ন। 76 নম্বর প্রশ্ন, এফপিএস পদ্ধতিতে বলের একক। আচ্ছা, বলের একক এফপিএস পদ্ধতিতে এটা হচ্ছে পাউন্ডাল। আর যদি আমরা এসআই এককে বলি, এসআই এককে বলের একক হচ্ছে নিউটন। এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন, কিন্তু এফপিএস যদি বলা হয় তাহলে এফপিএস পদ্ধতিতে এটা হচ্ছে পাউন্ডাল। এফপিএস পদ্ধতি যেটা হচ্ছে পাউন্ডাল। ওকে, এবার আসে আমাদের 77 নম্বর প্রশ্ন। 77 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে এত কেজি ভরের একটি ট্রাকের ভরবেগ এত হলে গতিশক্তি কত হবে? হ্যাঁ, ভরবেগ দেওয়া আছে এবং গতিশক্তি বের করতে হবে। তো আমরা গতিশক্তি এবং ভরবেগ এই দুটার মধ্যকার সম্পর্কযুক্ত যে সূত্রটা আমরা জানি, সেটা হচ্ছে গতিশক্তি যদি হয় ই, তাহলে পি স্কোয়ার বাই 2m। তো এটা হচ্ছে আমাদের গতিশক্তি এবং ভরবেগের মধ্যকার সম্পর্ক। তো আমরা এখানে মানগুলো যদি বসিয়ে দিই, তাহলে আমাদের হচ্ছে ভরবেগ কত, আমরা 2000, আর এখানে ভর হচ্ছে 2000। ওকে, আলটিমেটলি আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাব, 10 10 জুল। ওকে, অ্যান্সার হচ্ছে 10। ওকে, এখন আসে 78 নাম্বার, সেটা হচ্ছে মঙ্গল গ্রহের ব্যাস এত এবং এর পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ এত। মঙ্গল গ্রহের পৃষ্ঠ হতে একটি বস্তুর মুক্তিবেগের মান, মুক্তিবেগের মান। ওকে, মঙ্গল গ্রহের ব্যাস দেয়া আছে, তারপরে হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, অনেক কিছু দেয়া আছে, তো পৃষ্ঠ হতে মুক্তিবেগের মান নির্ণয় করতে হবে। So, আমরা মুক্তিবেগের সূত্র কি জানি, মুক্তিবেগের সূত্র হচ্ছে আহ একটু, আচ্ছা, মুক্তিবেগের সূত্র হচ্ছে রুট 2 GR, √2 GR। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের ব্যাসের মান দেয়া আছে, তারপরে জি এর মান দেয়া আছে। তো আমরা যদি সূত্রের মান বসিয়ে দিই, তাহলে আমরা আলটিমেটলি কি রেজাল্ট পাবো, আমরা আলটিমেট রেজাল্ট পাবো হচ্ছে 4.77 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে মঙ্গল গ্রহে মুক্তিবেগের মান 4.77 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, 79 নম্বর প্রশ্ন চলে আসে, স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর প্রযুক্ত পীড়ন তার বিকৃতির কি হবে, কতটুকু, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক না কি হবে? এটা আমরা হুকের সূত্র থেকেই জানি, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর প্রযুক্ত পীড়ন বিকৃতির সমানুপাতিক।
পীড়ন বিকৃতির সমানুপাতিক, তাহলে অ্যান্সার কি হবে? বি নাম্বার। সরল দোলকের 80 নাম্বার, সরল দোলকের কৌণিক বিস্তার কত ডিগ্রির মধ্যে? হ্যাঁ, অবশ্যই 4 ডিগ্রির মধ্যে রাখতে হবে, সেটা আমরা জানি। আচ্ছা, 27 ডিগ্রি। 81 নম্বর প্রশ্ন, 27 ডিগ্রি তাপমাত্রায় প্রতি অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি নির্ণয় করা। আচ্ছা, হ্যাঁ, কোন একটা গ্যাসের গতিশক্তি আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা জানি সূত্রটি, কে মানে আমাদের গতিশক্তি যদি আমরা নির্ণয় করতে চাই, গতিশক্তি, তাহলে কি হবে? 3/2 আর টি। ঠিক আছে, এখানে তাপমাত্রা দেওয়া আছে, আর আর এর মান গ্যাস ধ্রুবক, ধ্রুবকের নাম আমরা জানি, মান আমরা জানি 8.314। আর এখানে তাপমাত্রা তো দেয়া আছে 27 ডিগ্রি, মানে হচ্ছে কত কেলভিন হবে? 300 কেলভিন। ওকে, সো আলটিমেটলি আমরা যদি ক্যালকুলেশন করি, আলটিমেটলি কি পেয়ে যাবো? আমাদের অ্যান্সার 3735 জুল পার মোল। তাহলে অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, এবার আসি 82 নম্বর প্রশ্ন, ভরবেগের এসআই একক কোনটি? ভরবেগের এসআই একক এটা কোনটি? আমরা জানি ভরবেগের এসআই একক হচ্ছে, হ্যাঁ, কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, 83 নম্বর প্রশ্ন, গতিশক্তি সমান হলে হালকা বস্তুর ভরবেগ ভারী বস্তুর চেয়ে বেশি হবে না কম হবে? আচ্ছা, গতিশক্তি সমান হলে হালকা বস্তুর ভরবেগ ভারী বস্তুর চেয়ে, হ্যাঁ, অবশ্যই বেশি হবে। না, গতিশক্তি যদি সমান হয়, হালকা বস্তুর ভরবেগ ভারী বস্তুর চেয়ে কম হবে, অবশ্যই কম হবে। তোমরা মনে রাখবে যে গতিশক্তি সমান, তাহলে যদি ভারী হয়, তাহলে যত বেশি ভারী হবে তত বেশি তার ভরবেগ বাড়বে, আর যত বেশি হালকা হবে তত বেশি তার ভরবেগ কমবে। ঠিক আছে, সো আমরা ব্যাপারটাকে কিভাবে মনে রাখতে পারি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ধরে নিলাম দুইটা বস্তু, দুইটা বস্তু এই দুইটার গতিশক্তি সমান, দুইটার গতিশক্তি সমান, হ্যাঁ। এখন তাদের ভরবেগ, নিয়ে আসতে হবে। আমরা ভরবেগ নিয়ে আসার জন্য কি করব? হাফ হাফ কেটে গেল, এইদিকে হচ্ছে এম, নিচে একটা যদি আমরা এম দেই, নিচে একটা এম দিলাম, তাহলে উপরে কি হবে? আরেকটা এম যুক্ত হবে। নিচে একটা এম দিলে উপরে আরেকটা আমরা এম দিতে পারবো, তাহলে এখানে হয়ে যাবে এম স্কোয়ার ভি স্কোয়ার, যেটাকে আমরা, হ্যাঁ, আমরা এদিকে আবার কি নিলাম? এখানেও নিলাম এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এম ভি স্কোয়ার একবারই আমরা লিখতে পারি যে এম ভি স্কোয়ার বাই এম, এম ভি সবটা মিলে স্কোয়ার এম। আচ্ছা, এখানে আমরা কি লিখবো? আচ্ছা, আমরা জানি ভরবেগ, এম এবং ভি, ভর এবং বেগ দুটো মিলে ভরবেগ, আমরা ভরবেগ পেয়ে গেলাম, আমরা এখানেও ভরবেগ পেয়ে গেলাম, এখানেও ভরবেগ পেয়ে গেলাম, P1 P2। আচ্ছা, এখানেও ভরবেগ পেয়ে গেলাম। আচ্ছা, এখন এখান থেকে দেখো আমরা বুঝতেই পারছি যে যার গতিশক্তি যেহেতু সমান, হ্যাঁ, হালকা হলে, যত বেশি হালকা হবে, হালকা হলে তার ভরবেগ কমে যাবে। হালকা বস্তুর ভরবেগ কি হবে? ভারী বস্তুর চেয়ে কম হবে, এখান থেকে আমরা বুঝতে পারছি। ওকে, এবার আসি 84 নম্বর প্রশ্ন। 84 নম্বর প্রশ্ন আমরা কি করব? অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তনের কারণ নয় কোনটি? অভিকর্ষ ত্বরণের মান কোনটির কারণে পরিবর্তন হবে না? আচ্ছা আচ্ছা, অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তনের কারণ নয় কোনটি? আচ্ছা, তিনটা কারণে অভিকর্ষ ত্বরণে পরিবর্তন ঘটে। একটা হচ্ছে উচ্চতার কারণে, তার অক্ষাংশের কারণে, আর একটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন গতির কারণে। পৃথিবীর বার্ষিক গতির আসলে কোনো প্রভাব এখানে নেই, পৃথিবীর বার্ষিক গতির কোনো প্রভাব নেই, তাহলে অ্যান্সার হবে ডি। পীড়নের মাত্রা নিচের কোনটি? পীড়নের মাত্রা নিচের কোনটি? আমরা জানি পীড়নের মাত্রা হচ্ছে ml ইনভার্স 1 টি ইনভার্স 2। আচ্ছা, 86 নম্বর প্রশ্ন, ব্রাউনীয় গতিসূত্র আবিষ্কার করেন কে? ব্রাউনীয় গতিসূত্র আবিষ্কার, এটা আমাদের ইসাক স্যারের বইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে আইনস্টাইন। আইনস্টাইন ব্রাউনীয় গতিসূত্র আবিষ্কার করেন। 87 নম্বর প্রশ্ন, নিচের কোন বলটি নিউক্লিয়াসের বাইরে ক্রিয়াশীল নয়? মানে শুধুমাত্র নিউক্লিয়াসের ভিতরেই কাজ করবে, নিউক্লিয়াসের বাইরে এই বলের কোনো কাজ নেই, কোনো প্রভাব
নেই। আচ্ছা, কোন সেই বল? সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল, এটা নিউক্লিয়াসের বাইরে কোনোভাবে ক্রিয়াশীল না, নিউক্লিয়াসের ভিতরে কাজ করবে। আচ্ছা, 88 নম্বর প্রশ্ন, কোন বস্তুর গতিশক্তি এর ভরবেগের, কোন বস্তুর গতিশক্তি এর ভরবেগের কি হবে? ভরবেগের বর্গের সমানুপাতিক। বর্গের সমানুপাতিক কেন? আমরা একটু দেখি কেন গতিশক্তি ভরবেগের সমানুপাতিক। আমরা গতিশক্তি নিলাম, আমরা জানি গতিশক্তি হচ্ছে হাফ mv স্কয়ার। আমরা এখানে নিচে যদি একটা এম অতিরিক্ত নেই, তাহলে উপরে আমরা কি লিখতে পারছি? mv সব মিলিয়ে স্কয়ার। তাহলে mv মানে আমরা জানি ভরবেগ, তাহলে আলটিমেটলি কি হলো? হাফ ইন্টু পি স্কয়ার বাই এম। তো আমরা জানি যে আমাদের এম এটা এবং এটা পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে আলটিমেটলি ই সমান আমরা কি বলতে পারি? ই সমানুপাতিক পি স্কয়ার। তার মানে ভরবেগের বর্গের সমানুপাতিক, এগুলো গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। নিচের কোনটির স্থিতিস্থাপক, 90 নম্বর প্রশ্ন, নিচের কোনটির স্থিতিস্থাপক সীমা কম? আচ্ছা, স্থিতিস্থাপক সীমা মানে কি আসলে? মানে কোন একটা বস্তুকে আমরা বিকৃত করে, যেই সীমা পর্যন্ত বিকৃত করলে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসবে, পরিপূর্ণ আগের অবস্থায় ফিরে আসবে, মানে পূর্ণ স্থিতিস্থাপক থাকবে, সেই সীমাটাকে আমরা বলি স্থিতিস্থাপক সীমা। মানে মানে সর্বোচ্চ যেই পরিমাণ বিকৃতি ঘটিয়ে আমরা সেটা আবার তার আগের অবস্থা ফিরিয়ে নিতে পারবো, বা সেটা আগের অবস্থায় ফিরে যাবে, মানে পূর্ণ স্থিতিস্থাপক থাকবে, সেই সীমাটাকে আমরা বলি স্থিতিস্থাপক সীমা। সো আমরা মনে রাখবো যে ইস্পাত, হীরা, এগুলোর স্থিতিস্থাপক সীমা অনেক অনেক বেশি, মানে অনেক বেশি বিকৃতি ঘটালেও তার আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু দস্তা, এটার স্থিতিস্থাপক সীমা অনেক অনেক কম, তার মানে খুব সামান্য বিকৃতি ঘটালেই এ সে আর আগের অবস্থায় ফিরে আসে না। তাহলে এখানে স্থিতিস্থাপক সীমা সবচেয়ে কম কার? দস্তা। আচ্ছা, এবার আসি 90 নম্বর প্রশ্নে, নিচের কোনটি হাইগ্রোমিটার নয়? আমরা জানি 4 ধরনের হাইগ্রোমিটার আছে, যেমন শিশিরাঙ্ক, আর্দ্রতা, মেপক যন্ত্র, কেশ, আর্দ্রতা, রাসায়নিক হাইগ্রোমিটার। আরেকটা আছে সিক্ত এবং শুষ্ক, কিন্তু আমাদের অপশনে কি আছে দেখো? সিক্ত এবং আর্দ্র। তাহলে এটা কিন্তু আমাদের হাইগ্রোমিটার না। তাহলে অ্যান্সার কি হবে? এ নাম্বার। তাহলে এটা আমাদের হাইগ্রোমিটার, এই ধরনের কোনো হাইগ্রোমিটার নেই। কি ধরনের হাইগ্রোমিটার আছে তাহলে? সিক্ত এবং শুষ্ক হাইগ্রোমিটার। আচ্ছা, ঠিক আছে। এবার 91 নম্বর প্রশ্ন, স্থিতিস্থাপক বল এবং রাসায়নিক বিক্রিয়ায় কোন ধরনের বলের প্রকাশ ঘটে? আচ্ছা, আমরা মনে রাখবো যে এখানে তড়িৎচুম্বকীয় বলের প্রকাশ ঘটে। স্থিতিস্থাপক বল বলো, রাসায়নিক বিক্রিয়া বলো, ঠিক আছে, আণবিক গঠন বলো, আণবিক গঠন, এই সকল জায়গায় আমাদের কি ঘটে? তড়িৎচুম্বকীয় বলের প্রকাশ ঘটে। 92 নম্বর প্রশ্ন, ফটোগ্রাফিক ফিল্মের ওপর আলোক সম্পাত করে আলোকচিত্র তৈরি করা হয়। এক্ষেত্রে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? একটা হচ্ছে রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি। আচ্ছা, এটা খুব সহজ একটা বিষয় যে এটা এটা আগে পুরোনো দিনে যেটা করা হতো যে ওই ছবি তুললে তোমার হচ্ছে অ্যালবাম মানে ফিল্মের মধ্যে হচ্ছে এই ছবিটা জমা হতো আর কি, নেগেটিভ, সেটা থেকে আবার হচ্ছে মানে ছবি বের করা হতো। ঠিক আছে, সো এখানে আসলে আলটিমেটলি কি হচ্ছে, এই যে ফিল্ম, এই ফিল্মের উপরে কি হচ্ছে? আলো দেয়া হচ্ছে এবং সেই আলো থেকে ছবি তৈরি হচ্ছে। তো এই আলো থেকে যে ছবি তৈরির ব্যাপারটা, এখানে আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটছে এবং এখানে রাসায়নিক শক্তি তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে এ। আচ্ছা, এবারে 93 নম্বর প্রশ্ন, 93 নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের অণুসমূহের মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান? আচ্ছা, আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসগুলো অণু হিসেবে অবস্থান করে, আর এদের এদের মধ্যে তো কোনো ধরনের আয়নিক বন্ধন গঠিত হয় না, সেটা আমরা জানি, এরা আয়ন হিসেবে কাজ করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, এগুলো হবে না, তবে তাদের মধ্যে কি থাকবে? তাদের মধ্যে ভ্যান্ডার ওয়ালস বন্ধন বিদ্যমান থাকবে। এই ভ্যান্ডার ওয়ালস বন্ধন এমন একটা বন্ধন যেটা কি করে? অণুগুলোকে কাছাকাছি রাখতে সাহায্য করে। আয়নিক বন্ধন
সমযোজী বন্ধন এগুলো হচ্ছে পরমাণুর মধ্যে ঘটে, দুটি ভিন্ন ভিন্ন পরমাণু, এগুলোর মধ্যে হচ্ছে কি ঘটছে, আয়নিক বন্ধন ঘটছে বা সমযোজী বন্ধন ঘটছে। এখন এই যে তৈরি হওয়া সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হওয়া যে অণুগুলো, সেই অণুগুলোকে কাছাকাছি রাখার জন্য এই ভ্যান ডার ওয়ালস বল কাজ করে। ঠিক আছে, তো ঠিক একইভাবে আমাদের যে নিষ্ক্রিয় গ্যাসের যে অণুগুলো আছে সেই অণুগুলো কাছাকাছি রাখার জন্য ভ্যান ডার ওয়ালস বল কাজ করবে। আচ্ছা, এবারে 84 নম্বর প্রশ্ন। 94 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে শুষ্ক এবং আর্দ্র বাল্ব থার্মোমিটারে পাঠের পার্থক্য থেকে আবহাওয়ার পূর্বাভাস। আচ্ছা, আমরা জানি আমাদের হাইগ্রোমিটার যেটা, সেখানে দুই ধরনের বাল্ব থাকে, একটা হচ্ছে শুষ্ক বাল্ব আর একটা হচ্ছে আর্দ্র বাল্ব। ঠিক আছে, আর্দ্র বাল্ব আর একটা হচ্ছে কি শুষ্ক বাল্ব। ওকে, এখন এই যে দুটি বাল্ব, এই দুটির বাল্ব থেকে আমরা কি দেখব, এদের পার্থক্য, এদের পাঠের পার্থক্য কত, এই পার্থক্য থেকে আমরা আবহাওয়ার পূর্বাভাস বুঝতে পারবো। ঠিক আছে, এখন এই পার্থক্যটা যদি খুব কম হয় তাহলে এটা হবে আর্দ্র আবহাওয়া, যদি এই পার্থক্যটা ধীরে ধীরে কমে তাহলে এখানে আমরা দেখবো যে বৃষ্টি হতে পারে, যদি হঠাৎ করে হ্রাস পায় তাহলে এটা ঝড় হতে পারে। কিন্তু যদি এই পার্থক্যটা খুব বেশি হয়, খুব বেশি হলে কি হবে, খুব বেশি হলে বোঝা যাবে যে আবহাওয়াটা অনেক শুষ্ক। ঠিক আছে, তাহলে পার্থক্য যদি খুব বেশি হয় তাহলে তাহলে আবহাওয়া আমরা কি কেমন পাবো, শুষ্ক পাবো। কিন্তু এখানে অপশনে কি দেওয়া আছে যে খুব বেশি হলে ঝড় হতে পারে, এটি একটি ভুল ভুল অ্যান্সার, ভুল অপশন। সো তাহলে আলটিমেটলি আমাদের এখানে আমাদের পার্থক্যটা যদি খুব বেশি হয় আমরা কি পাবো, আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আবহাওয়া অনেক বেশি শুষ্ক থাকবে, শুষ্ক থাকবে। ঠিক আছে, তাহলে এখানে ভুল কোনটা, এখানে হচ্ছে ভুল হচ্ছে বি নাম্বার অপশনটি, তাহলে অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি, তার মানে এটা সঠিক নয়। ওকে, আচ্ছা এবারে আসি 95 নাম্বার প্রশ্ন। এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের একক কোনটি, স্প্রিং ধ্রুবকের একক কোনটি, হ্যাঁ আমরা জানি স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে এ নাম্বার অপশন, এম ইনভার্স ওয়ান। ওকে, এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের একক। আচ্ছা, এবারে 96 নাম্বার প্রশ্ন। যোজনী বন্ধনের অপর নাম কি, ভ্যালেন্স বন্ড, এটার অপর নাম কি? 96 নম্বর প্রশ্ন। আচ্ছা, হ্যাঁ, যোজনী বন্ধনের অপর নাম হচ্ছে সমযোজী বন্ধন, আমরা জানি সমযোজী বন্ধনকেই আরেকটা নাম বলা হয় ভ্যালেন্স বন্ড। সমযোজী বন্ধনের ইংরেজি কি, সমযোজী বন্ধনের ইংরেজি হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বা কোভ্যালেন্ট বন্ড। ওকে, আচ্ছা এবার আসি শীতকালে কোনটি সঠিক নয়, 97 নম্বর প্রশ্ন। সরি, নিচের কোনটি সঠিক নয়। প্রথম অপশন হচ্ছে শীতকালে বাতাসে অধিক পরিমাণ জলীয় বাষ্প থাকে, বর্ষার দিনে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত থাকে, হ্যাঁ এটা খুবই সত্য কথা। শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায়, হ্যাঁ সত্য কথা। মেঘশূন্য রাত্রি শিশির জমার জন্য সহায়ক, এটাও সত্য কথা। কিন্তু এ নাম্বার অপশনে যে বলা হচ্ছে শীতকালে বাতাসে অধিক পরিমাণ জলীয় বাষ্প থাকে, এটা একটা ভুল কথা। শীতকালে আসলে বাতাসে জলীয় বাষ্প থাকে না, এজন্য আমাদের ঠোঁটগুলো শুকিয়ে যায়, আমাদের এই যে কাপড় চোপড় এরা শীতকালে দ্রুত শুকায়, তাই না, যেহেতু বাতাসে জলীয় বাষ্প কম থাকে। তাহলে অ্যান্সার হচ্ছে এ। এবার আসি 98 নাম্বার প্রশ্ন। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ এর মান। আচ্ছা, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ এর মান কি হবে, 98 নম্বর প্রশ্ন। হ্যাঁ শূন্য হবে, আমরা কিন্তু অলরেডি এই ব্যাখ্যাটা পড়ে আসছি, তাই না, যে কোন একটা ঘূর্ণায়মান বস্তু তার কেন্দ্রের দিকে যে বলটা কাজ করে সেটাই তো কেন্দ্রমুখী বল। এখন এই কেন্দ্রমুখী বল বরাবর আসলে বলের কোনো মানে বস্তুর কোনো সরণ হচ্ছে না, যেহেতু বস্তুর এই বল দ্বারা কোনো সরণ হচ্ছে না তাহলে আলটিমেটলি তার দ্বারা কাজ শূন্য, সরণ না হলে আমরা জানি হচ্ছে কাজ শূন্য হয়ে যায়। ওকে, আচ্ছা এবারে 99 নাম্বার প্রশ্ন। 99 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে লোহা বা ইয়ং এর গুণাঙ্কের মান কত, এটা একটা মুখস্থ বিষয়, সো তোমরা মনে রাখবে ইয়ং এর লোহার ইয়ং এর গুণাঙ্কের মান হচ্ছে 20 × 10⁻⁻⁻⁰ নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, এবারে 100 ডিগ্রি সেলসিয়াস, 100 নম্বর প্রশ্ন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প চাপ কত। আমরা জানি আমাদের বিভিন্ন তাপমাত্রা বাষ্পচাপের মান বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন তাপমাত্রা বিভিন্ন রকমের হতে পারে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পচাপ কত। হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পচাপ হচ্ছে 4.58 মিলিমিটার মার্কারি, 4.58 মিলিমিটার মার্কারি, তাহলে অ্যান্সার হচ্ছে এ। তো
এই হচ্ছে আমাদের আজকের সলভ ক্লাস। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।